সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমরা হাজির হয়েছি দেশ বিদেশের সবশেষ খেলার খবর নিয়ে আলোচনা করতে যে বাংলাদেশ কিন্তু আজকে শুরু করবে ক্যারিবীয় অঞ্চলের ওয়ানডে মিশন। এবং আলোচনা করতে এই স্টুডিওতে আমাদের সাথে আছেন ডলার মাহমুদ, সাবেক ক্রিকেটার, এবং তিনি বর্তমানে কোচিংয়ের দায়িত্বে আছেন, এবং আমি আপনাদের সাথে আছি সাফায়েত মৃদুল। চাইলে আপনারাও আলোচনায় যুক্ত হতে পারেন, তবে আমরা আলোচনায় যাবার আগে দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো একবার একটু দেখে নিতে চাই। দেখছিলেন দেশ বিদেশের শেষ খেলার খবরগুলো। আমরা আগেই বলেছিলাম আমাদের সাথে আছেন ডলার মাহমুদ, আর আমি আপনাদের সাথে আছি সাফায়েত মৃদুল। চাইলে আপনারাও আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ডলার ভাই, আমরা টেস্ট একটা জিতলাম, একটা হারলাম, এবার ওয়ানডে মিশন, কি মনে হচ্ছে? ফার্স্ট অফ অল বলতে চাই যে বাংলাদেশের ক্রিকেটের বলতে গেলে যে একটা সুখস্মৃতি ছিল গত সপ্তাহটা। পুরো সপ্তাহ জুড়েই বলবো যে বাংলাদেশ ক্রিকেট বিভিন্ন জায়গায় ভালো ক্রিকেট খেলেছে। বিশেষ করে রংপুর রাইডার্স দেখবেন যে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন, মেয়েরা ওডিআইতে ভালো করেছে এবং আন্ডার-19 ফাইনালে আজকে খেলছে ইন্ডিয়ার সঙ্গে। এবং সর্বশেষ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশ টিম বলবো যে অতি আকাঙ্ক্ষিত না, যদিও টেস্টগুলো যেহেতু বাংলাদেশের মাটিতে হেরেছে, সেই অর্থে যদি বলি যে হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্টে জেতা বাংলাদেশের জন্য মানে কিছুটা না, বেশ খানিকটা আপনার আত্মতৃপ্তির জায়গা আছে। তবে হ্যাঁ, নতুন যে খেলা যেটা ওডিআই ফরম্যাট, এই ফরম্যাটটা বাংলাদেশ কিছুটা হলে একটু আমি বলবো যে সবসময় পছন্দনীয় একটা ফরম্যাট বাংলাদেশের জন্য। যদিও বা আমাদের যদি আপনি বড় বড় টুর্নামেন্ট দেখেন, আমাদের ওয়ার্ল্ড কাপ খুব বেশি আমাদের ভালো যায়নি এই ফরম্যাটটা। তো সেই অর্থে আমি বলবো যে হ্যাঁ, এই ফরম্যাটটা বাংলাদেশের খুব একটা পরিচিত এবং ভালো পছন্দের ফরম্যাট বলা চলে। এই টেস্ট জয়টা আসলে প্রয়োজন ছিল। আপনি দেখবেন যে আসলে আমাদের হোমে হারা, আমরা সাউথ আফ্রিকা কিন্তু এর আগে মেবি হারিয়েছিলাম বাংলাদেশের কন্ডিশন। তো সেই অর্থে এতদিন পরে এসে আবার এবং সাউথ আফ্রিকার সঙ্গে হেরে যাওয়া একটু অবশ্যই হতাশার জায়গা। পাকিস্তানে ভালো খেলার পরে দুইটা সিরিজ খারাপ খেলেছে। তো এই অর্থে আমি বলবো যে হ্যাঁ, টেস্ট ম্যাচটা ভালো ছিল। আমি বলবো যে যেখান থেকে আর কি কামব্যাক করেছে বাংলাদেশ, ভালো ক্রিকেট খেলেছে। তো এখন সেই প্রত্যাশা অনুযায়ী এবং সেইটার ফলশ্রুতি যদি দেখি যে অবশ্যই ভালো একটা এক্সপেকটেশন আছে যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ একটা ওডিআইতে একটা ভালো ফল বয়ে নিয়ে আসতে পারবে। আমরা যদি একটু দলের দিকে দেখি, যে এই জায়গায় কিন্তু গেল 11 ম্যাচ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা জিতেছি, এবং এই ওয়ার্নার পার্কেও আমাদের শেষ যে ম্যাচটা সেটাও কিন্তু আমরা জিতেছি। এই যে সুখস্মৃতিগুলো আজকে মেহেদী মিরাজ বলছিলেন যে এই যে পরিসংখ্যান, সেই জিনিসটাকে আত্মবিশ্বাস হিসেবে বা অনুপ্রেরণা হিসেবে তিনি খুঁজতে চান, কতটুকু কাজে আসবে এই জিনিসগুলো? এটা দেখেন, সবসময় কোনো কিছু শুরু করার আগে আপনার পেছনের স্টাইল এবং মানে আপনি কনফিডেন্স সহকারে যাচ্ছেন কিনা, কিন্তু দিন শেষে এবং খেলার মাঝখানে আপনি যদি ভালো ক্রিকেট খেলতে পারেন, সেটাই আর আসলে দিন শেষে বলে দেবে আসলে কোথায় থাকবে। হ্যাঁ, অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মেবি হয়তো বা আপনি স্টার্ট দেখলে হয়তো বা ইকুয়াল অবস্থায় আছি আমরা, এবং আমাদের পারফরমেন্স ভালো ওডিআইতে। তো সেই অর্থে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের মুস্তাফিজ বাদে এবং মুশফিক বাদে আমি বলবো স্কোয়াডটা খারাপ না। বিশেষ করে বোলিং সাইডটা ভালো। আমি বলবো যে আমরা অলমোস্ট ফুল স্ট্রেংথ নিয়ে ওখানে বাংলাদেশ টিম আছে। এখানে মেইন জায়গাটা হচ্ছে যে ধরেন কনসার্নের জায়গা আমাদের ব্যাটিংটা আসলে কীভাবে করতে পারি। আপনি এই গ্রাউন্ডের কথা বললেন যে এখানে বাংলাদেশ জিতেছে, এবং এই গ্রাউন্ডটা ওয়েস্ট ইন্ডিজ দেখবেন যে কাইন্ড অফ আমাদের দেশের মধ্যে সিমিলার ওরকমই উইকেট থাকে আপনার। বিশেষ করে বলারদের জন্য থাকে, ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ থাকলেও ব্যাটসম্যানরাও রান করার মতন একটা মানে জায়গায় যেতে পারবে যদি প্রপারভাবে আপনি ক্রিকেট খেলতে পারে বা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে। অবশ্যই আমি বলবো যে আমাদের যেহেতু পেস বোলিং ইউনিটটা খুব ভালো করছে বাংলাদেশে, সবসময় আপনি জানেন যে আমাদের স্পিনারটা স্পিনার ভালো হয়ে থাকে, যদিও বা সাকিব আল হাসান নেই, তারপর মিরাজ এবং আমাদের নাসুম আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মানে আমাদের ব্যালেন্স একটা টিম। ব্যাটিংয়ে কিছুটা একটু এক্সপিরিয়েন্স আছে, আমি বলবো যে হয়তো বা যদি ভালো বোলিং করতে পারে সেটা হয়তো মেকআপ হয়ে যেতে পারে। আপনি ব্যাটিংয়ের কথা বলছিলেন, ব্যাটিংয়ে যদি আমরা দেখি যে আমাদের আসলে টপ অর্ডারে ওপেনারদের যে সমস্যা সেটা কিন্তু বারবারই চলে আসছে, এবং একই সাথে যদি একটু দেখি যে গ্লোবাল সুপার লিগের কথা বলছিলেন আপনি, সেই জায়গায় কিন্তু সৌম্য সরকার দারুণ করেছেন, এবং তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং ফাইনাল সেরা ক্রিকেটার হয়েছেন। তো তার যেই ফর্মটা, সেইটা কি এই জায়গাটায় ধরে রাখতে পারবে কিনা, যদিও ফর্মেট ভিন্ন? হ্যাঁ, তারপরেও আমি একটা জিনিস বলবো যে বেশ কিছু প্লেয়ার কিন্তু ওখানে খেলেছে। আফিফ, তারপরে আপনার সৌম্য এবং তানজিম সাকিব, তারা ওই গ্লোবাল সুপার লিগে ইনভলভ ছিল। তো কন্ডিশনটা কিছুটা হলেও মানে এখানে তাদের একটা আইডিয়া আছে। আপনার সাদা বলে খেলা হয়তো বা মানে টি-20 থেকে হয়তো ওভার একটু বেশি আপনার সুযোগ পাচ্ছে। তো অবশ্যই আমি বলবো যে কন্ডিশন বিবেচনা করলে বাংলাদেশ টিমের ওখানে আপনার টেস্ট খেলেছে এবং কিছু কিছু প্লেয়ার ওই টি-20 খেলেছে। তো এই দিকটা বিবেচনা করলে হয়তো বা কন্ডিশনটা
সঙ্গে 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 মানিয়ে নিতে পারবে। এবং ওপেনারের কথা যেটা বলছেন যে সবসময় ওপেনারের ব্যাটিং সবসময় চ্যালেঞ্জিং হয়ে থাকে। আপনি দেখবেন নতুন বল থাকে দুই পাশ দিয়ে, বিশেষ করে 50 ওভারে। তো এটা আপনার সবসময় যে আপনার ওপেনার ভালো খেলবে, ওপেনার মানে আপনার কনসিস্টেন্টলি রান করবে তা না। টিমের প্রয়োজনে যদি এরকম হয়, আপনি দেখবেন যে ওপেনাররা যদি আপনার নতুন বলটাকে তারা পুরান করতে পারে, মিডল অর্ডারদের জন্য মানে খুব দ্রুত এক্সপোজ না হয়ে যায়, তো এই কাজটা থাকে ওপেনার। এবং কুইক যদি পাওয়ার প্লেতে ভালো রান করতে পারে, তাহলে মানে টিমের বাকি ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়ে যায়। তো অবশ্যই ওপেনারের জায়গাটা অনেক চ্যালেঞ্জিং, তবে এটা অবশ্যই ওইটা তখনই ভালো, কাজটা তখনই শেষ বা ভালো বলবো আমরা যে আমরা যে জানি যে আমি ট্রাই করতেছি কিন্তু ভালো করতেছি না, কারণ আলটিমেটলি তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা যদি ফুলফিলভাবে পালন করতে পারে টিমের জন্য ভালো। আমি বলবো যে ওই প্ল্যানটাও ঠিকঠাক মতো হয়। আমরা যদি ওপেনারের কথা একটু বলি, যে ওপেনারের যে সংকট সেই জিনিসটা কিন্তু বাংলাদেশ দলে কাটছে না, মানে এইটার পিছনের কারণটা কি? আমি যদি যুব দলেও দেখেন যে তারা ওইভাবে মেলে ধরতে পারে না, এরপরে যদি আপনি এই দলে যান সেখানেও ভালো ওপেনার খুঁজে পাওয়া যায় না, এবং যারা আসে তারাও জাতীয় দলে পারফর্ম করতে পারে না। এই মানে সংকটটা কাটিয়ে ওঠার কারণ এইটাকে সংকটটা অবশ্যই মানে সুইং বল খেলতে হলে আপনার ভালো প্রপার টেকনিক থাকতে হবে। আইদার আপনি এরকম আপনার অ্যাবিলিটি থাকতে হবে যে অবশ্যই মারার জন্য টেকনিক প্রয়োজন, যে এরকম হয় আপনি দেখবেন যে আপনার কাউন্টার অ্যাটাক করার মতন অ্যাবিলিটি থাকবে। যে আপনি যদি দেখেন যে পাওয়ার প্লে ইউজ করা বা নতুন বলে ইউজ করার ক্ষেত্রে মানে দুইটা অপশন আপনার কাছে আছে, যে আপনি হয় আপনার সার্ভাইভ করতে হবে অথবা আপনাকে কাউন্টার অ্যাটাক করে বলারকে আপনার ব্যাকফুটে ফেলতে হবে। তো এই দুইটা জায়গা থেকে যে কোনো একটা অপশন বেছে নিতে হবে। তো সেফ অপশন হচ্ছে যে আপনি কতটা মানে টেকনিক্যালি আপনি কতটা সাউন্ড। তো এই জায়গাতে আমরা স্টিল এখনও পিছিয়ে আছি। তো যত আমার মনে হয় চ্যালেঞ্জ যত আসবে আস্তে আস্তে আমাদের এই জায়গাটা অবশ্যই টেকনিক্যালি আরো ইমপ্রুভ হওয়ার জায়গা আছে। আমাদের সাথে একজন দর্শক আছেন, তার প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বা মতামত আমাদের সাথে শেয়ার করুন। আমার নাম হচ্ছে সামি হোসেন। জি বলুন। আমি কুমিল্লা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে লিটন দাস উইকেট কিপারে খেলানো হবে নাকি জাকির আলীকে উইকেট কিপারে খেলানো হবে? দুঃখিত, আপনার প্রশ্নটা বুঝতে পারিনি আসলে। প্রশ্নটা হচ্ছে কে উইকেট কিপারে খেলবে, লিটন দাস নাকি জাকির আলী? ও আচ্ছা, লিটন দাস না জাকির আলী? আমার মনে হয় লিটন দাসই কিপিং করবে। কে কিপিং করবে সেই প্রশ্ন? হ্যাঁ, মানে দুজনই কিপার, এটা আসলে ম্যাটার করে না। তবে এখানে অনেক সময় টিমে দেখে থাকে যে কে বেটার ফিল্ডার বা কিপিংয়ের পাশাপাশি ফিল্ডিং করার অ্যাবিলিটি ভালো কার আছে। তো লিটনও করে, ফিল্ডিংও করে, কিন্তু আমি বলবো জাকির বিপিএলে দেখেছি বা অন্য সময়ও দেখেছি যে আপনার ফিল্ডিংও মানে পটু। তো সেই অর্থে আমার মনে হয় লিটন বেটার অপশন। আপনি যদি রেটিং করেন তো কাকে? আমি লিটনকে কিপিং দেবো, কারণ লিটন মানে আপনার এই জায়গাটা অনেক এক্সপেরিয়েন্স, বেশ কিছুদিন মানে অনেক বছর ধরে খেলছে, এবং কিপিংয়ের পার্টটা ধরেন সেও অলরাউন্ডার। ওই কিপিং, ক্যাচ নেওয়া, স্টাম্পিং করা, এটাও আপনার দিন শেষে এটা আপনার অনেক বড় ভূমিকা রাখে। ডলার ভাই আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। জি, আপনার নাম এবং পরিচয় বলে আমাদের সাথে আপনার মতামত প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী থেকে হাসিবুল বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে আজকে যে খেলাটি হবে ওখানে মানে ওপেনার তো দেখছি মানে স্কোয়াডে 4 জন আছে, তাদের মধ্যে কোন 2 জন মানে প্রায়োরিটি পাবে? আর বোলিং এর ক্ষেত্রে ফাস্ট বোলার কি 3 জন খেলাবে না 4 জন খেলাবে? আর খেলালে কোন 3 জন বা কোন 4 জনকে খেলাতে পারে? আর স্পিনার হিসেবে যেহেতু রিশাদ নাসুম আছে, মেহেদী তো অটোমেটিক ক্যাপ্টেন হিসেবে থাকবেই, রিশাদ না নাসিম খেলবে? এ বিষয়ে আমি জানতে চাই। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। ডলার ভাই, হোপফুলি আমার মনে হচ্ছে অবশ্যই সম্মত চলে আসছে অটোমেটিক্যালি। এখানে অপশন আছে, পারভেজ ইমন আছেন এবং তানজিম তামিম আছে। তো আরেকজন ওপেনার আমাদের ব্যাকআপ আরেকজন কে আছে? 4 জনের কথা বললো। ইমন টেস্টে ছিল, হ্যাঁ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তানজিম তামিম এবং না তিনজনই। হ্যাঁ। তো তামিম এবং আমার মনে হয় সৌম্যের পসিবল আছে ওপেন করার অন্ততপক্ষে প্রথম ম্যাচে। এবং একসাথে যদি আরেকটা প্রশ্ন তিনি করেছিলেন, আসলে পেসারদের কার কম্বিনেশনটা কেমন হতে পারে? পেসার এখানে ভালো একটা বিষয়, যে ধরেন আপনার ভালো একটা কম্পিটিশন চলতেছে, এবং সেই অর্থে আমি বলবো যে অবভিয়াসলি নাহিদ রানার ইনক্লুশন আমি হয়তো বা টেস্টে তিনি যে পারফরম্যান্সটা সেটা ধরে রাখার কিন্তু একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, এবং আফগানিস্তানের সঙ্গে ভালো খেলেছে। তো সেই ক্ষেত্রে আসলে কিভাবে টিমের কম্বিনেশন হবে, অ্যাট দ্য সেম টাইম উইকেটটা আসলে কি সাজেস্ট করছে সেটার উপরে ডিপেন্ড করে। 3 জন পেস বোলার হলে অবশ্যই তাসকিন, নাহিদ রানা চলে আসতে পারে। আপনার এখানে হয়তো বা শরীফুল অথবা তানজিম সাকিব যে কোনো একজন খেলতে পারে। এবং স্পিনারের ক্ষেত্রে স্পিনার অটোমেটিক্যালি আপনার আমাদের ক্যাপ্টেন তো মেহেদী আসে এবং নাসুম, আমার মনে হয় টিমটা এরকম হতে পারে।
আমরা যদি একটু মাহমুদুল্লাহর দিকে তাকাই, যে আমরা যদি অভিজ্ঞতার দিক থেকে এই দলের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ হচ্ছে মাহমুদুল্লাহ, এবং এই ওয়ার্নার পার্কে কিন্তু তার 2টা হাফ সেঞ্চুরি রয়েছে ওয়ার্নার পার্কে। তো তার যে অভিজ্ঞতা সেটা কিন্তু আজকে মেহেদী মিরাজও বলছিলেন যে তিনি কাজে লাগাতে চান, এবং সেইটা কি কতটুকু ইমপ্রুভ করবে দলের ক্ষেত্রে? না, আপনার একদম উনি ক্যারিয়ারের লাস্ট স্টেজের দিকে আছে, মেবি হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই তিনি খেলবে অবশ্যই। মানে ওনার মানে আমি পার্সোনালি ভেরি বিগ ফ্যান অফ হিম। বাংলাদেশের ক্রিকেটে অনেক দিন যাবৎ সার্ভ করেছে এবং তার অভিজ্ঞতার ঝুলি অনেক ভারী, এবং সেই দিক থেকে অবশ্যই এখন মেবি ওনার উপরে এত অতিরিক্ত কোনো চাপ নেই, কারণ এখন সে ক্রিকেটটাকে এনজয় করছে, কিন্তু স্টিল ভ্যালুয়েবল প্লেয়ার। মানে আমরা দেখেছি যে তার ম্যাচ জেতানোর পিছনে বাংলাদেশের অনেক ভূমিকা আছে। ওই ছোট ছোট ইনিংস দেখা হলো যে আপনার 10 বলে 15 বলে 30, সেগুলো হয়তো বা দিন শেষে খুব বড় মনে হয় না, কিন্তু টিম জেতানোর জন্য এটা যথেষ্ট। তো অবশ্যই রিয়াদ ভাইয়ের সেই অভিজ্ঞতা, এবং রিয়াদ ভাইয়ের আপনার একটা টিমে থাকলে জুনিয়রদের আর কি মোটিভেট করে, এবং ম্যাচের মধ্যে অনেক সময় কি হয় না হয় সেই বিষয়ে মানে সিনিয়র ক্যাম্পেনার যেটা করে থাকে, যে এই সময় কাম থাকা বা এই সময় এই ডিসিশনগুলো নেওয়া, সেই দিক থেকে অবশ্যই আমি বলবো যে বাংলাদেশ টিমের জন্য বেনিফিট হবে। আমরা যদি একটু ওয়েস্ট ইন্ডিজ দলের দিকেও তাকাই, এই দলের কিন্তু কোচ হচ্ছে ড্যারেন সামি। সে ড্যারেন সামির সাথে কিন্তু বাংলাদেশের অনেক প্লেয়ার আছে যারা খেলেছেন, এবং মেহেদী মিরাজও যখন রাজশাহীতে ছিলেন তখন এক সিজন খেলেছেন। তো এই যে ড্যারেন সামি বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে কিন্তু খুব ভালো করে জানা, তার এই জিনিসটা কি ওয়েস্ট ইন্ডিজের জন্য একটু হলো হেল্পফুল হবে কিনা? না, এখন মডার্ন ডেতে আপনার কাছাকাছি না থাকলেও মানে আপনার এমন না যে আপনার স্ট্যাট ভিডিও অ্যানালাইসিস সবকিছু করে সেটা আসলে ইনফরমেশন পাওয়া যায়। একটিমই খেললে হ্যাঁ আরও ইনসাইড স্টোরি আরও বেশি জানা থাকে। তবে হ্যাঁ, ড্যারেন সামি আসার পরে ওয়েস্ট ইন্ডিজের আপনার বিশেষ করে সাদা বলের ক্রিকেটটা দেখবেন যে বেশ আপনার সে রিইউনিট করেছে টিমটাকে। আপনারা দেখবেন যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ম্যাক্সিমাম সময় তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে তারা মানে বেশি তাদের ইন্টারেস্ট থাকে। সেই ক্ষেত্রে আমি বলবো যে ড্যারেন সামির একটা ভালো ভূমিকা আছে, যে আন্দ্রে রাসেলকে ব্যাক করিয়েছে, অন্য আপনার বিশেষ করে শাই হোপ না, রবম্যান পাওয়েল, এরা অনেকেই আপনার ন্যাশনাল টিম পারফর্ম করছে। মানে পারফর্ম তো ডেফিনেটলি করছে, মানে তারা আসলে খুব বেশি ইন্টারেস্ট ছিল না আপনার তাদের দেশের হয়ে খেলার, কিন্তু ড্যারেন সামি এই কাজটা করেছে। তো ওয়েস্ট ইন্ডিজ টিম আপনি যদি দেখেন যে সারা মানে গ্লোবালি তারা সবখানে আর কি খেলছে। তো এই টিমটা যখন আপনি একত্রে করবেন মানে কি একটা ডেঞ্জারাস টিম হবে যদি তারা পারফর্ম করতে পারে, আরও বেশি যে কোনো টিমের জন্য এটা ক্ষতিকর। তো আমি বাংলাদেশের অর্থেই শুধু না, আসলে ওয়েস্ট ইন্ডিজ যে টিম যে ধরনের ক্রিকেট তারা খেলে, পাওয়ার ক্রিকেট খেলে, তো যে কোনো টিমের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। ডলার ভাই, আমরা আরও আলোচনা করবো, তো আমাদের একটা বিরতি নিয়ে থেকে এসে দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। ক্লেমেন্ট বিয়ন্ড দ্য গ্যালারি নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ক্লেমেন্ট বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে মিশন শুরু হবে আজ, সেই ম্যাচ নিয়ে। আমাদের সাথে আছেন ডলার মাহমুদ, আমি আপনাদের সাথে আছি সাফায়েত মিদুল। চাইলে আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেখার নম্বরে ফোন করে আপনাদের মতামত প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ডলার ভাই, আমরা যদি একটু বাংলাদেশের ওপেনিং যেই জুটিটা সেটার কথা যদি একটু আলোচনা করি, সেই জায়গায় কিন্তু যদি তানজিদ তামিমের কথা বলি, তিনি বারবারই ব্যর্থ হচ্ছেন। সেই জায়গায় কি একটু যে মানে লেফট রাইট যেই কম্বিনেশন, সেই জায়গাটা দেখা যায় কিনা, যে লিটন সৌম্যর বিষয়টা? এক্স্যাক্টলি, আমরা অফ স্ক্রিনে আমরা এটা নিয়ে ডিসকাশন করতেছিলাম যে আপনার লেফট রাইট কম্বিনেশন হলে হ্যাঁ হয়তো বা লিটন ওপেনিংয়ে চলে আসতে পারে। তো অবভিয়াসলি হ্যাঁ, এটা একটা টিম প্ল্যান থাকে, এবং যেটা আপনি বলছেন যে আমাদের টিমে কিন্তু দেখবেন এমনিতেও মানে বাঁহাতি ব্যাটসম্যানের জায়গাটা অনেক বেশি। তো সেই অর্থে আপনার বোলারদের জন্য এটা একটু ইজি হয়ে যায়। তো সবসময় দেখবেন যে আপনার লেফট রাইট কম্বিনেশন এটা একটা মানে বিশেষ করে যখন লিমিটেড ওভার খেলা হয়, তো এটা ফিল্ড চেঞ্জ করা, তারপরে বলারের লাইন লেন চেঞ্জ করা একটা বিষয় থাকে। তো এটা একটা অনেক সময় প্রবলেমের জায়গা তৈরি হয় অপোনেন্ট টিমের জন্য। এটা হয়তো বা টিম ম্যানেজমেন্ট এভাবে চিন্তা করতে পারে। আমরা যদি একটু দেখি ওয়েস্ট ইন্ডিজ দলে কিন্তু ইতিমধ্যে যদি আমরা দেখি, সিমরান হেটমায়ার কিন্তু ছিটকে গেছেন ইনজুরির কারণে, নাথান আলী যোগ দিয়েছেন। তো সিমরান হেটমায়ারের ছিটকে যাওয়াটাকে একটু হলো বাংলাদেশের জন্য সুবিধা হলো কিনা? অবশ্যই আপনার সুবিধা, আসলে এরকম প্লেয়ার না থাকলে তো সুবিধা জায়গা আছে, এবং আপনার দেখতে হবে যে আপনার এই টিমটা আসলে কোন টিমের সঙ্গে খেলছে, এবং তাদের নিজস্ব হোম কন্ডিশনে। আমরা মানে অলরেডি আমরা এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ টিম আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। তো আপনার ব্যাকআপ প্লেয়ার যে আছে সেও আপনাকে সারপ্রাইজ করতে পারে। তো বাংলাদেশের সেই জিনিসটা মাথায় রাখতে অবশ্যই আপনার এখানে
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সবসময় দেখবেন অ্যাটাকিং ক্রিকেট খেলে থাকে, মানে বিশেষ করে মানে আপনার বাউন্ডারি মারতে তারা সবসময় পটু। তো এই জায়গাটা বাংলাদেশ ক্রিকেটের কনসার্নের জায়গা, আর বাংলাদেশ বলারদের জন্য একটু কনসার্নের জায়গা, কীভাবে তাদেরকে আটকে রাখতে পারবে এবং কীভাবে তাদেরকে আর কি আপনার ডিফিকাল্ট টাইম দিতে পারে। তো ওয়েস্ট ইন্ডিজ অলওয়েজ মানে আপনার মানে এন্টারটেইনার আপনার সাদা বলের ক্রিকেটে, এবং মানে মানে ব্যাকিং মানে পিছনের দিকে তাকালে যে টেস্ট ক্রিকেটেও ছিল আপনার, মানে ধরেন তাদের যে লাক্সারি ছিল পেস বোলিং, আমরা কোটলি অ্যাম্ব্রোস আমরা তাদের বোলিং দেখেছি, তার আগেও ছিল অনেক বড় বড় বোলার। তো অবশ্যই মানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সবসময় একটা মানে একটা কী বলবো যে এক্সাইটিং টিম। তো বাংলাদেশে জিততে হলে বা ভালো ক্রিকেট খেলতে হলে অবশ্যই বাংলাদেশকেও আপনার মানে পজিটিভিটি দেখাতে হবে। আমরা যদি একটু লোয়ার অর্ডারের দিক তাকাই, এই যে আমরা যদি টেস্টে দেখলাম যে আগ্রাসী ব্যাটিং করেছে জাকির আলী, এই জিনিসটাকে কন্টিনিউ করা উচিত কিনা ওয়ানডেতেও? অবশ্যই আপনার এখন একটা জিনিস সব থেকে আমার কাছে ভালো লাগে যে প্রত্যেকটা প্লেয়ারকে একটা রোল দেওয়া হয়, হ্যাঁ, যে আপনার এই টিমে আসলে তোমার কাজ কী, বা তুমি যেইখানে খেলতে যাচ্ছ সেইখানে গিয়ে তুমি আসলে টিমের জন্য কি করতে পারো। তো এটা আপনার একটা প্লেয়ারের জন্য এটা একটা স্পষ্ট ধারণা থাকে, এবং টিম ম্যানেজমেন্ট থেকেও একটা স্পষ্ট আপনার ধারণা তাদেরকে দেওয়া হয়। তো এইখানে যদি আপনার ফেইল করে তো সেই ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টও ব্যাক করতে পারে। তো জাকির আলী অনেক বলেন এখন যেসব প্লেয়াররা বিশেষ করে আপনার এই মডার্ন ডে ক্রিকেট আর কি, যেটা হয় যে আপনার গিয়েই আপনার হয়তো মারতে হতে পারে, আপনার অপোনেন্ট টিমকে আপনার মানে প্রেশারে ফেলতে হতে পারে। তো সেই ক্ষেত্রে এই ফ্রিডম এবং এই জায়গাটা এই দিকটা আমি বলবো যে মানে ধরুন মডার্ন ডে ক্রিকেট এবং ম্যানেজমেন্ট এবং প্লেয়ার সবাই একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো এখানেই আপনার মানে চ্যালেঞ্জের জায়গা যে কাউকে যে একটা টাস্ক দেওয়া হলো সেটা সে ফুলফিলভাবে করতে পারে কিনা। জাকির আলী অনেকে আমরা দেখেছি যে আসলে এই ডোমেস্টিকে বিশেষ করে বিপিএলে তার টিম তার কোচ যেভাবে তাকে বলে দিয়েছে সেইভাবে সে এক্সিকিউট করে প্ল্যান করেছে। সবসময় হবে না, কিন্তু ধরেন একটা প্লেয়ার ধরেন যদি 5 ম্যাচের মধ্যে সে যদি 2টা ম্যাচ জেতাতে পারে, এটাই আসলে সেটাই সার্থকতা টিমের জন্য, ওইটাই আসলে কাজ। জল ভাই আমার সাথে আরও একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বা মতামত শেয়ার করেন। দর্শক, আমরা আবারও যাওয়ার চেষ্টা করবো তার কাছে। জলাভাই, আমরা যে আলোচনা করছিলাম আসলে জাকির আলীর ভূমিকা নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বারবারই দেখি যদি যারা লোয়ার অর্ডারে আছে তাদের সেই 10-20 রান যদি আমরা বলি, সেটা কিন্তু অনেক বড় ভূমিকা রাখে আসলে ম্যাচে। এই যে ছোট ছোট যে জিনিসগুলো, সেটা কি আসলে কোচ এই জিনিসগুলো নিয়ে কাজ করায় কিনা? হ্যাঁ, অবশ্যই। মানে আপনার গেম সিনারিও থাকে, তারপরে আপনার তাকে সেই ধরনের এনভায়রনমেন্ট দেওয়া হয় প্র্যাকটিসে, যে এই সময় গিয়ে তুমি কোন ধরনের বলার তুমি ফেস করতে পারো বা কোন ধরনের ফিল্ড সেট আপ তোমার এগেনস্টে হতে পারে, সেই অনুযায়ী প্র্যাকটিস হয়। কারণ তখন তার জন্য কাজটা আর কি সহজ হয়ে যায়। মানে সবসময় না হলে অ্যাটলিস্ট একটা ধারণা পায় যে আসলে এই সময় আমার কী ধরনের ক্রিকেট খেলতে হবে। বিশেষ করে লোয়ার অর্ডারে আপনি যখন যাবেন তখন আপনার অবশ্যই ওই দিকেই আপনার খেয়াল রাখতে হবে যে আমি যাতে বিগ হিটিং করতে পারি। হ্যাঁ, তো অ্যাট দ্য সেম টাইম আপনার সেটাকে যত বড় করা যায়, যদিও বা অল্প সময় থাকে, কিন্তু ধরেন হয়তো বা ফিনিশিং জবটা তার কাছেই থাকে। রয় ভাই, অসংখ্য ধন্যবাদ। একবার ছোট্ট করে যদি বলি যে আজকের রেজাল্টটা কি হতে পারে? আমি আসলে কন্ডিশন সম্বন্ধে খুব বেশি জানি না, এবং ওখানে আপনার অনেক রান হয় এখানে। হ্যাঁ, ওখানে রান হয়। তো অবশ্যই আপনার যদি উইকেট কীভাবে বিহেভ করে, আগে টসে জিতলে বোলিং হবে কি ব্যাটিং হবে সেটা যেহেতু না বলতে পারছি না। তবে বাংলাদেশ কিছুটা হলেও আপনার মানসিক দিক দিয়ে একটু চাঙ্গা, যদিও নতুন ফরম্যাট। আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি সেই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে এবং ভালো ক্রিকেট খেলতে পারে, বাংলাদেশের সম্ভাবনা আছে, জেতার সম্ভাবনা আছে। অসংখ্য ধন্যবাদ জয় ভাই। দর্শক, আমরা আসলে চাই বাংলাদেশের এই যে ওয়ান ডে মিশন সেটা আসলে জয় দিয়ে শুরু করুক। আজকে সন্ধ্যা 7:30টায় খেলা শুরু হবে ওয়ার্নার পার্কে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। শেষ করছি ক্লেমন বিয়ন্ড গ্যালারি।